বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা অলরেডি জানো যে কোনটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ব্যাংক হিসাব নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ব্যাংক হিসাবের তৃতীয় ক্লাসে এবং শেষ ক্লাসে আজকে আমরা ব্যাংক হিসাবের বিভিন্ন ব্যাংক হিসাব পরিচালনা, ব্যাংক হিসাব বন্ধ করার নিয়ম, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে থাকবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রথমে আসো ব্যাংক হিসাব পরিচালনা। আমি ব্যাংকে একটি হিসাব খুললাম। ব্যাংকে হিসাব খোলার পর এই ব্যাংক হিসাবটা আমি কিভাবে লেনদেন সম্পাদন করব, কিভাবে ব্যাংক হিসাবটা আমি পরিচালনা করব, এই ধরনের পরিচালনা করার জন্য আমার কি প্রয়োজন হবে, এই ধরনের বিষয়গুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই ব্যাংক হিসাব খোলার পদ্ধতির মধ্যে আমরা আলোচনা করে নিয়েছিলাম যে ব্যাংক হিসাব খোলার সকল ফর্মালিটিস শেষ হওয়ার পর ব্যাংক কর্তৃক গ্রাহককে বিভিন্ন ধরনের বই প্রদান করা হবে, যে বইগুলোর মাধ্যমে গ্রাহক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। সেই বইগুলোর মধ্যে প্রথমেই আমাদের আছে জমা রসিদ বই। ব্যাংকে হিসাব খোলার পর ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ব্যাংক তোমাকে একটি জমা রসিদ বই প্রদান করবে। এই জমা রসিদ বইয়ে তুমি কি পরিমাণ টাকা জমা করবে, কি পরিমাণ টাকা তুমি জমা করতে চাও, সেই ধরনের বিষয়গুলো লিখে তুমি ব্যাংক কর্মকর্তার নিকট দিলে ব্যাংক কর্মকর্তা তোমার হিসাবে টাকা জমা করে রেখে দিবে। এখন আসো জমা রসিদ বইটা কিরকম হয় দেখতে আমরা একটু দেখবো। এখানে দেখো একটা সোনালী ব্যাংক, সরকারি ব্যাংকের একটি জমা রসিদ বইয়ের ছবি দেওয়া আছে। দেখো এখানে কি কি বিষয় থাকে। এখানে তোমার যে হিসাবটা থাকবে, হিসাবের নম্বর এখানে লিখতে হবে, তারিখ লিখতে হবে, কি পরিমাণ টাকা তুমি জমা করতে চাও লিখতে হবে। এখন উদ্দীপকে তোমরা বুঝবা কিভাবে যে এটা একটা জমা রসিদ বই। জমা রসিদ বই চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে জমা দানকারী স্বাক্ষর অথবা জমাকারীর নাম, জমা দানকারী স্বাক্ষর বা জমা দানকারীর নাম, এরকম অপশন থাকবে। এরকম অপশন থাকলেই তোমরা বুঝবা সেটা হচ্ছে জমা রসিদ বই। এটা হচ্ছে একটা সরকারি ব্যাংকের জমা রসিদ বই। এখানে দুইটা সাইডে যে জমা দিবে সে দুইটা সাইডে বিভিন্ন রকম তথ্য যেগুলো আছে পূরণ করবে। পূরণ করার পরে দেখো মাঝখানের অংশটুকু ছেড়ার একটা অপশন আছে। ব্যাংক কর্মকর্তা কি করবে, এই অংশটুকু ছিঁড়ে রেখে দিবে আর এই অংশটুকু তোমার নিকট থাকবে, যেটা প্রমাণস্বরূপ তোমার নিকট থাকবে। এরপরে আসো এটা একটা আমরা সরকারি ব্যাংকের জমা রসিদ বই কিরকম হয় দেখলাম। এখন একটি প্রাইভেট ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংকের জমা রসিদ বইয়ের একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। এখানে স্ট্রাকচারটা মূলত এটার নিচে আরেকটা পেজ আছে যেটাকে আমরা কার্বন পেপার বলে থাকি। এখানে ব্যাংকের গ্রাহক এখানে যা লিখবে অটোমেটিক পরবর্তী পৃষ্ঠায় সেটা কপি হয়ে যাবে। সো এই প্রেজেন্টেশনের ভিন্নতা থাকলেও ফরম্যাট কিন্তু একই রকম, যে এখানে এই কাগজের নিচে যে অংশটা আছে সেটা ব্যাংক কর্মকর্তা ছিঁড়ে রেখে দিবে আর উপরের অংশটা তোমার নিকট থাকবে প্রমাণস্বরূপ যে তুমি কোন তারিখে কি পরিমাণ টাকা জমা দিয়েছো। এখানে খেয়াল করে দেখো এই যে ডেপোজিটরস নেম, ডেপোজিটরস বলতে জমা দানকারীর নাম, এবং ডেপোজিটরস সিগনেচার, এই ধরনের বিষয়গুলো জমা দানকারীর নাম এবং জমা দানকারী স্বাক্ষর, এই ধরনের বিষয় সম্বলিত যদি কোনো তোমরা ছক দেখতে পাও তাহলে অবশ্যই সেটা হচ্ছে আমাদের জমা রসিদ বইয়ের প্রমাণ, বা আমরা উত্তরে বলে দিব এটা হচ্ছে জমা রসিদ বই। এরপর আসলে আমরা যাই চেক বই। চেক বই যদি সংজ্ঞায় বলতে হয়, ব্যাংক কর্তৃক সরবরাহিত বিশেষ এক ধরনের কাগজ যেটা ব্যবহার করে একজন গ্রাহক তার ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে। আমরা এখন চেক বইয়ের একটা নমুনা দেখব। এই হচ্ছে আমাদের সোনালী ব্যাংক লিমিটেডের চেক বই, দেখতে পাচ্ছ। এখন আরেকটা আমরা প্রাইভেট ব্যাংক লিমিটেডের একটা চেক বই দেখি। দেখো কাঠামো একই রকম চেক বই এবং পেজগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের, তোমরা খেয়াল করে দেখতে পাবা। জমা রসিদ বইয়ের পেজগুলো যেমন একটু মোটামুটি নরমাল ছিল, বাট এখানে কিন্তু পেজগুলো একটু নরমাল না, একটু অন্যরকম পেজ, বিশেষ ধরনের ছাপানো কাগজ আগেই বলা হয়েছে। এখন জমা রসিদ বই আর চেক বই দুটার মধ্যে পার্থক্য কোথায়? তোমাদের যদি পরীক্ষায় কোনো ছবি চলে আসে যে কোনটা জমা রসিদ বই কোনটা চেক বই, তোমরা বুঝবা কিভাবে? আমি প্রথমেই বলে নিয়েছিলাম জমা রসিদ বইয়ে জমা দানকারীর নাম এবং স্বাক্ষর থাকবে, আর চেক বই হচ্ছে পে টু বা প্রদান করুন, পে টু বা প্রদান করুন, এইরকম কথাবার্তা যদি উল্লেখ থাকে যে পে টু, এখানে মনে করো করিমের নাম আছে, পে টু করিম অর বিয়ারার এত টাকা, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা, যে করিমকে অথবা তার বাহককে এত টাকা প্রদান করুন বা আদেশানুসারে এত টাকা প্রদান করুন, এই ধরনের বিষয়গুলো যদি কোনো ছবিতে উল্লেখ থাকে তাহলে তোমরা বুঝবা সেটা হচ্ছে আমাদের চেক বই। তো আশা করি আমরা চেক বই সম্বন্ধে একটা ধারণা লাভ করলাম। এখন আসো ব্যাংক পাসবই। তো আমরা জমা রসিদ বই এবং চেক বই সম্বন্ধে মোটামুটি আশা করি একটা ধারণা পেলাম। এখন আসো ব্যাংক পাসবই সম্বন্ধে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ব্যাংক পাসবই মূলত সঞ্চয় হিসাব গ্রহীতাদের ব্যাংক প্রদান করে। এই
ব্যাংক পাসবই মূলত একজন গ্রাহক কি পরিমাণ অর্থ জমা রাখে তার একটা প্রমাণস্বরূপ ডকুমেন্ট বা দলিল ব্যাংকের নিকটও থাকে এবং গ্রাহকের নিকটও থাকে। মূলত পাসবইটা এখানে সঞ্চয় হিসাবে গ্রহীতাদের দেওয়া হয় যে উনি যখন যেই তারিখে ব্যাংকে আসে টাকা জমা দিবে এটার প্রমাণটা তার নিকট রাখার জন্য মূলত সঞ্চয় হিসাবদের ব্যাংক এই পাসবই প্রদান করে থাকে। সঞ্চয় হিসাবদের ব্যাংক পাসবই প্রদান করা হলেও বর্তমান টেকনোলজি বা প্রযুক্তিগত উন্নয়নের কারণে বর্তমানে এই পাসবই খুব একটা প্রচলিত না। আমরা একটা পাসবইয়ের আমরা তাই নমুনা সংগ্রহ করতে পারিনি। আশা করি এই পাসবইয়ের আলোকে কোনো উদ্দীপক আসবে না। এখন আসো ব্যাংক হিসাব বিবরণী। মূলত এই ব্যাংক হিসাব বিবরণী আসার পর থেকেই ব্যাংক পাসবই খুব একটা দেখা যায় না। এখন ব্যাংক হিসাব বিবরণী বলতে আমরা কি বুঝবো আগে একটু আমরা সংখ্যাটা বুঝে নেই। ব্যাংক হিসাব খোলার তারিখ থেকে শুরু করে নির্দিষ্ট একটা তারিখ পর্যন্ত অথবা হিসাবের পূর্ণ মেয়াদ পর্যন্ত লেনদেন সংক্রান্ত যে বিষয়গুলা যে বইতে লিপিবদ্ধ করে রাখে ব্যাংক সেটাকে মূলত বলা হচ্ছে ব্যাংক হিসাব বিবরণী। আমি আবারও একটু বলছি, হিসাব খোলার তারিখ থেকে শুরু করে নির্দিষ্ট তারিখ পর্যন্ত অথবা হিসাবের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যাবতীয় তথ্য যে বিবরণীতে লিপিবদ্ধ থাকে সেটাকে মূলত বলা হচ্ছে ব্যাংক হিসাব বিবরণী। মূলত এই ব্যাংক হিসাব বিবরণী কম্পিউটারাইজড পদ্ধতিতে ব্যাংক নিজের কাছে রেখে দেয় এবং কোনো গ্রাহক যদি তার হিসাব সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে চায় তাহলে সে ব্যাংক কর্মকর্তার নিকট বলবে, ব্যাংক কর্মকর্তা তাকে এই ব্যাংক হিসাব বিবরণীর একটি প্রিন্টেড কপি তাকে প্রদান করবে। ব্যাংক হিসাব বিবরণীর এই সুবিধার কারণে মূলত ব্যাংক পাসবইয়ের বিলোপ সাধন হয়েছে বা ব্যাংক পাসবই বর্তমানে নেই বললেই চলে। এখন আমরা একটা ব্যাংক হিসাব বিবরণীর একটা নমুনা আমরা দেখে আসি। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাংক হিসাব বিবরণী, যেটাকে ইংলিশে বলা হয় স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট। আমরা দেখো এখানে এই ব্যক্তি এই তারিখে হিসাব খুলেছে এবং সর্বশেষ তারিখটা হচ্ছে 16/6/2020। এত তারিখ থেকে এই তারিখ পর্যন্ত তার হিসাবে কি পরিমাণ অর্থ জমা ছিল এবং কি পরিমাণ অর্থ তিনি উত্তোলন করেছেন সে একটা বিবরণী তার হিসাবের মধ্যে এখানে দেওয়া আছে। এই ধরনের হিসাব সংক্রান্ত বিবরণী যদি যে কোনো গ্রাহকই চাক না কেন অবশ্যই ব্যাংক তাকে প্রদান করতে বাধ্য এবং প্রদান করে এবং গ্রাহক তার হিসাব সম্বন্ধে একটা ধারণা পেয়ে যায়। আমরা পরবর্তী টপিকে চলে যাই, ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতি। ব্যাংক হিসাব আমরা পরিচালনা শিখলাম। এখন কোনো কারণে যদি আমি কোনো ব্যাংক হিসাব বন্ধ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি কি পদ্ধতি অবলম্বন করে সেই হিসাব বন্ধ করতে হবে সেই বিষয় সম্বন্ধে আমরা একটু ধারণা লাভ করার চেষ্টা করব। মূলত কোনো গ্রাহক যদি ব্যাংক হিসাব বন্ধ করতে চায় সে ব্যাংকের নিকট যাবে, ব্যাংকের নিকট বলবে যে আমি ব্যাংক হিসাব বন্ধ করতে চাই। ব্যাংক তাকে একটি নির্দিষ্ট ফর্ম দিবে, সেই ফর্ম পূরণ করে ব্যাংকের নিকট জমা দিবে এবং এর পাশাপাশি চেক বই, পাস বই এবং অন্য কোনো দলিল যদি তার নিকট থাকে সেটা সে ব্যাংকের নিকট ফেরত দিবে এবং ব্যাংক তার হিসাবটা বন্ধ করে দিবে। যদি তার হিসাবে কোনো অর্থ থেকে থাকে সেটা ব্যাংক তাকে প্রদানের মাধ্যমে তার হিসাবটা বন্ধ করে দিবে। এইভাবে সহজভাবে মূলত ব্যাংক হিসাব বন্ধ করা যায়। এছাড়াও ভিন্ন কিছু কারণে ব্যাংক হিসাব বন্ধ হয়ে থাকে, সেই কারণগুলো আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে গ্রাহকের মৃত্যু হলে। গ্রাহকের যদি মৃত্যু হয় তাহলে অবশ্যই সেই ব্যাংক হিসাব চালিয়ে রাখার কোনো যুক্তি হয় না, সেটা ব্যাংক কর্তৃপক্ষ সেই ব্যাংক হিসাবটা বন্ধ করে দিবে। এখন গ্রাহকের মৃত্যু সম্বন্ধে ব্যাংক কর্মকর্তা জানবে কিভাবে? ওই যে ব্যাংক হিসাব খোলার সময় পরিচয়কারীর মাধ্যমে অথবা ব্যাংক নিজে তথ্য অনুসন্ধানের মাধ্যমে খোঁজখবর নিবে ব্যক্তি সম্বন্ধে। ব্যক্তি মারা গেলে অবশ্যই তার হিসাবটা ব্যাংক বন্ধ করে দিবে। গ্রাহক পাগল হয়ে গেলে, তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, তার কোনো কিছু এখন স্বাভাবিকভাবে বোঝার ক্ষমতা নেই, এরকম সিচুয়েশন যদি তার চলে আসে তাহলে অবশ্যই ব্যাংক তার গ্রাহকের হিসাবটি বন্ধ করে দিবে। দেউলিয়া ঘোষিত হলে, ব্যক্তি যদি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়, দেউলিয়ার বিষয়টা হচ্ছে সে তার ব্যবসা বাণিজ্য বা সে তো নিঃশেষ হয়েই গেছে, এর পাশাপাশি তার উপর আবার তার বিশাল পরিমাণে দায় রয়ে গেছে। এই পরিস্থিতিটাকে বলা হয় দেউলিয়া। যদি কোনো গ্রাহক দেউলিয়া ঘোষিত হয় আদালত কর্তৃক তাহলে অবশ্যই ব্যাংক ওই গ্রাহকের হিসাবটি বন্ধ করে দেয়। গ্রাহকের নিকট থেকে হিসাব বন্ধের নোটিশ পেল, যে আমরা প্রথমেই বলে নিলাম যদি কোনো গ্রাহক ব্যাংকের নিকট নোটিশ প্রদান করে যে হিসাবটি বন্ধ করতে চায় তাহলে অবশ্যই ব্যাংক তার হিসাবটি বন্ধ করে দেয়। গার্নিশি অর্ডার জারি করা হলে, আদালত কর্তৃক যদি কোনো গ্রাহকের উপর ব্যাংক সাময়িকভাবে কোনো নির্দেশনা দেয় তাহলে অবশ্যই ওই ব্যক্তির হিসাবটি ব্যাংক সাময়িক সময়ের জন্য বন্ধ রাখে। এই সকল কারণে আমার ব্যাংক হিসাবগুলো বন্ধ হয়ে যেতে পারে বা ব্যাংক বন্ধ করে দিতে পারে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ব্যাংক হিসাবের গোপনীয়তা। আমরা জানি ব্যাংকে আমরা সবচেয়ে নিরাপদ
এই নিশ্চয়তার আলোকে আমরা ব্যাংকে হিসাব করব বা অর্থ বা লেনদেন বা টাকা পয়সা জমা করব। অবশ্যই ব্যাংক আমাদের লেনদেন সংক্রান্ত এবং আমাদের হিসাব সংক্রান্ত যাবতীয় যত প্রকার তথ্য আছে অবশ্যই ব্যাংক সেটাকে গোপন করার চেষ্টা করবে। কোনো কারণেই ব্যাংক সেই আমার ব্যাংক হিসাব সংক্রান্ত কোনো তথ্য ব্যাংক অন্য কারো নিকট সেটা প্রকাশ করবে না বা ব্যাংক সেটা প্রকাশ করেও না। এই যে বিষয়, এটাকে বলা হচ্ছে ব্যাংকের ব্যাংক হিসাব সংক্রান্ত গোপনীয়তা, এবং এই বিষয়টি ব্যাংক অবশ্যই খুব শক্তভাবে পালন করে থাকে। এখন আসো, যদি অনেক সময় আমরা দেখি যে কোনো ভিন্ন প্রেক্ষাপটেও কিন্তু ব্যাংক দেখা যায় যে কোনো গ্রাহকের হিসাব সে প্রকাশ করে দিচ্ছে, হিসাব সংক্রান্ত তথ্য সে প্রকাশ করে দিচ্ছে। সেটা কোন ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে হতে পারে? যেমন কোনো ব্যক্তি সে অসৎ উপায় অর্থ অবলম্বন করছে, এখন সে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বা আইনগতভাবে সে এখন ধরা পড়ে গেছে, এখন তার হিসাবের অর্থগুলো কোথায় গেল বা এই সংক্রান্ত তথ্যগুলো জানার জন্য তখন অবশ্যই তার ব্যাংক হিসাবটা চেক করতে হয়, এবং তখন ব্যাংক বাধ্য থাকে এই ধরনের ব্যক্তিদের হিসাব পুলিশের নিকট বা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রকাশ করার জন্য। যদি কোনো ব্যত্যয় না থাকে বা ব্যতিক্রম কোনো বিষয় যদি না থাকে, তাহলে অবশ্যই ব্যাংক কিন্তু ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য অন্য কারোর নিকট প্রকাশ করে না। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে কোনো অবৈধ উপায় বা কোনো অন্য কোনো কারণে যদি কোনো ব্যক্তির প্রবলেম থাকে, তখনই শুধুমাত্র ব্যাংক তার হিসাব সংক্রান্ত তথ্য অন্য কারোর নিকট প্রকাশ করে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাংক হিসাব সংক্রান্ত আলোচনা। আশা করি তোমরা সবাই ভালোভাবে শুনেছো। আমি আবারও বলছি, প্রতিটা জ্ঞানমূলক বইয়ের অধ্যায় শেষে দেওয়া আছে, তোমরা প্রতিটা জ্ঞানমূলক ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে, এবং আমি যা বলেছি সেই আলোকে, বইয়ের আলোকে তোমরা জ্ঞানমূলকগুলো বোঝার চেষ্টা করবে, এবং এর পাশাপাশি তোমরা উদ্দীপকগুলোও দেখবে। উদ্দীপক সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে, আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করে দেব। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফিজ।